হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দ্য ফার্স্ট ওমেন মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি একটি ইন্দোনেশিয়ান হরর পামালি দ্য কপস ভিলেজ মুভিকে এক্সপ্লেন করেছি। যদি এখনও পর্যন্ত আপনারা ভিডিওটাকে না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে অবশ্যই দেখে নেবেন। সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমরা ফাদার ব্রেনানকে দেখতে পাই, যে একটা রেনোভেটিং চার্চে ফাদার হ্যারিসের সঙ্গে দেখা করতে এসেছিল, যে অতীতে খুব বড় কোনো পাপ করেছে। এখন ফাদার হ্যারিস কিয়ানা নামে একটা বাচ্চা মেয়ের ছবি ফাদার ব্রেনানকে দেখায়, যেটা দেখার পর ফাদার বলে এটা তো সাধারণ কোনো মানুষের বাচ্চা মনে হচ্ছে। যেটাতে ফাদার হ্যারিস জানায় এই বাচ্চা মেয়েটা সাধারণ নয়, তার জন্ম সাধারণভাবে হয়নি, কিয়ানার জন্ম আনন্যাচারালভাবে হয়েছে। যেটাতে সে বিষয়টা ক্লিয়ার করে কিছুই বলে না। এই পয়েন্টে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাককে দেখানো হয়, যেখানে আমরা একটা মেয়েকে দেখি যার উপর কোনো রিচুয়াল পারফর্ম করা হচ্ছিল, যার দরুন তাকে নেকেড করে একটা জায়গায় শুইয়ে দেওয়া হয়, যেটার পর তার মুখটাকে একটা কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। যেটার সাথে সাথে আমরা মেয়েটাকে ভয়ে চিৎকার করতে দেখি, যে বলছিল সে দ্বিতীয়বার আর এটা করতে চায় না। ঠিক তখনই আমরা মেয়েটার কাছে কোনো ভয়ঙ্কর এন্টিটির প্রেজেন্ট ফিল করি, যাকে আমাদেরকে দেখানো হয় না। ফলে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি যে মেয়েটির সঙ্গে কিছু তো খারাপ ঘটেছে। এনিওয়েজ, প্রেজেন্ট ডেতে ফাদার হ্যারিস হঠাৎ করে চার্চ থেকে বাইরে বেরিয়ে যায়, যাকে খুঁজতে খুঁজতে ফাদার ব্রেনানও চার্চ থেকে বাইরে বেরিয়ে আসে। এখন ফাইনালি ফাদার হ্যারিস কোনো গোপন রহস্যকে রিভিল করতে যাবে, ঠিক তখনই উপর থেকে একটা লোহার পাইপ কাঁচ ভেঙে নিচে পড়ে যায়, যেটাতে প্রথমে তো মনে হয় সব কিছু ঠিকই আছে, কিন্তু যেই ফাদার হ্যারিস পিছন ফিরে তাকায় তখন আমরা লক্ষ্য করি যে লোহার পাইপটা আসলে তার মাথাকে চিরে দিয়েছে। এরপর আমরা ফাদার হ্যারিসকে মিস্টেরিয়াসভাবে স্মাইল করতে দেখি, যেটার সঙ্গে সঙ্গে স্ক্রিনটি এখানেই ব্ল্যাক আউট হয়ে যায়। এরপর আমাদেরকে 1971-এ রোমকে দেখানো হয়, যেখানে সেই সময় রোমের মধ্যে সিভিল রাইটের জন্য প্রোটেস্ট চলছিল। ঠিক তখনই আমরা মার্গারেট ডায়নো নামে একটা সিস্টারকে দেখতে পাই, যাকে রোমের মধ্যে উজারদেলি অরফানেজে ডাকা হয়েছিল। এখানে তাকে পিক করতে ফাদার গ্যাব্রিয়েল ও ফাদার কার্ডিনাল নরেন্স আসে, যে সেখানকার চার্চের ফাদার ছিল। এখন কার্ডিনাল মার্গারেটকে দেখে এমনভাবে খুশি হয় যেন তার নিজের মেয়েই আমেরিকা থেকে ফিরে এসছে। এনিওয়েজ, এরপর মার্গারেট তাদের সঙ্গে অরফানেজে যায়, যেখানে মোস্টলি মেয়েরাই ছিল। এখন অরফানেজের মধ্যে পৌঁছে মার্গারেটের সর্বপ্রথম 4 জনের সঙ্গে পরিচয় হয়, যাদের মধ্যে প্রথম হলো সিস্টার সিলভিয়া, তারপর একটু অদ্ভুত আচরণ করা সিস্টার অ্যাঞ্জেলিকা, এবং সবশেষে একটা ইয়াং মেয়ে কার্লিটা, যে সবসময় কিছু ক্রিপি স্কেচ বানাতো। এখন কার্লিটা প্রথম দেখাতেই মার্গারেটকে অদ্ভুতভাবে লিক করতে লাগে, যাকে সিস্টার সিলভিয়া এসে সেখান থেকে তুলে নেয়। এরপর মার্গারেট যখন তার রুমে পৌঁছায়, সেখানে তার সঙ্গে তার রুমমেট লাজের সঙ্গে দেখা হয়, যেখানে আমরা তাদের কথোপকথনের দরুন জানতে পারি যে লাজ একটু চিল টাইপের মেয়ে ছিল, যে লুকিয়ে লুকিয়ে ক্লাব, পার্টি, ড্রিঙ্ক ইত্যাদি করত। এখন পরের দিন সকালে আমরা মার্গারেটকে দেখি, যে সেখানকার কিছু বাচ্চাদের থেকে তাদের ভাষা শেখার চেষ্টা করছিল, যার দরুন সে জানতে পারে যে কার্লিটাকে এখানে একটা রুমে প্রায় সময় বন্ধ করে রাখা হয়, কারণ তার মনে সব সময় খারাপ খেয়াল আসে, যেটাকে শোধরানোর জন্য তার সঙ্গে এই কাজটা করা হয়। এখন সেই দিন রাতেই লাজ মার্গারেটকে তার একটা ড্রেস পরিয়ে তার সঙ্গে ক্লাবে যাওয়ার জন্য ফোর্স করে, যার জন্য বাধ্য হয়ে মার্গারেটকে লাজের সঙ্গে ক্লাবে যেতে হয়। এখন ক্লাবের মধ্যে তাদের 2 ছেলের সঙ্গে পরিচয় হয়, যেখানে পাওলো নামে ছেলেটির সঙ্গে মার্গারেট ড্যান্স করতে লাগে। ঠিক তখনই হঠাৎ করে মার্গারেট পাওলোকে লিক করতে শুরু করে, যেমন করে কার্লিটা তাকে লিক করেছিল। নেক্সট সিনে আমরা মার্গারেটকে তার রুমে পরের দিন সকালে ঘুম থেকে উঠতে দেখি, যেখানে রুমের মধ্যে লাশ ছিল, যে তাকে বলে রাতে তার সঙ্গে কোনো খারাপ কিছু ঘটেনি, সব কিছু ঠিকই আছে। কিন্তু এখানে অবাক করা বিষয় হলো মার্গারেটের আগের দিন রাতের কোনো ঘটনাই কিছুই মনে ছিল না। এরপর লাশ যখন রুম থেকে চলে যায়,
ঠিক তখনই আমরা মার্গারেটকে ক্লাবিং, ড্রিঙ্কিং ও ইন্টিমেসি করার জন্য গিল্টি ফিল করতে দেখি, কারণ সে তো এখানে নান হতে এসছিল। তাই সে গডের কাছে তার পাপের জন্য ক্ষমা চায়। যেখানে নেক্সট সিনে আমরা তাকে অরফানেজের বাইরে একটা জায়গায় বসে থাকতে দেখি। সেই মুহূর্তে সেখানে ফাদার ব্রেনান চলে আসে, যে মার্গারেটের সঙ্গে কথা বলার চেষ্টা করে এবং তাকে জানায় সে যেন অরফানেজের মধ্যে কাউকেই বিশ্বাস না করে। এছাড়া সে অরফানেজের মধ্যে স্কিয়ানা নামে কোনো মেয়েকে হয়তো অবশ্যই দেখেছে, যেটাতে মার্গারেটের একটা স্কেচের কথা মনে পড়ে যায়, যেখানে সে স্কিয়ানা নামটা দেখেছিল। এখানে ফাদার তাকে কার্লিটার থেকে দূরে থাকার পরামর্শ দেয় এবং তার অ্যাড্রেস দিয়ে তাকে রাতে তার সঙ্গে দেখা করতে বলে, যেটাতে মার্গারেট আপাতত তার কোনো কথাকেই বিশ্বাস করে না এবং সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এরপর আমরা মার্গারেটকে কার্লিটার সঙ্গে বন্ড করতে দেখি, যেখানে সে কার্লিটার সঙ্গে একটু ইমোশনালি অ্যাটাচ মতো হয়ে যায়, কারণ বাকি সিস্টার্সরা তার সঙ্গে ভালো আচরণ করতো না, তাকে সবসময় বাকিদের থেকে আলাদা রাখতো এবং প্রায় সময় তাকে একটা রুমের মধ্যে আটকে রাখা হতো, যার জন্য কার্লিটা সবসময় একটু ভয়ে ভয়ে থাকতো। তাই মার্গারেট তাকে একটু কমফর্ট করার চেষ্টা করে। ঠিক তখনই সে কোনো মেয়ের চিৎকার শোনে, তাই সে বিষয়টাকে চেক করতে ভিতরে গিয়ে জানতে পারে সেখানে একটা মেয়ের ডেলিভারি হচ্ছে, যেখানে মার্গারেট দেখতে পায় যেন মেয়েটির বার্থ ক্যানেল থেকে কোনো ডেভিলের হাত বার হচ্ছে, যেটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখানেই বেহুশ হয়ে যায়। কিন্তু এখানে একটা অবাক করা বিষয় হলো, এখানে যে সমস্ত মেয়েগুলো প্রেগনেন্ট ছিল তারা কে, তাদের পরিচয় কি, সেসব কিছুই জানা যায় না, যার মানে হলো এই অরফানেজের মধ্যে কিছু তো রহস্য লুকিয়ে আছে। এখন ঘটনাটির পর মার্গারেটের যখন হুঁশ ফেরে, তখন সে তার সামনে ফাদার কার্ডিনাল লরেন্সকে দেখতে পায়, যে তাকে কমফর্ট করে এবং বলে যে সে প্রথমবার কোনো চাইল্ড বার্থ দেখেছে, তো তার জন্যই এমনটা হয়েছে। নেক্সট সিনে আমরা অরফানেজের মধ্যে সমস্ত নান ও বাচ্চাদেরকে এনজয় করতে দেখি, যেখানে মার্গারেট নোটিস করে যে সিস্টার অ্যাঞ্জেলিকা কার্লিটার কানে কানে কিছু কথা বলছে। তাই সে যখন তাদের কাছে যায়, সেখানে সে লক্ষ্য করে যে কার্লিটার হাতে একটা স্কেচ আছে, যার মধ্যে একটা মেয়েকে বেডের উপরে বেঁধে রাখা হয়েছে, যার পেটে বাচ্চা আছে এবং তার চারপাশে কিছু নার্সরাও দাঁড়িয়ে আছে, যেটা দেখে মার্গারেট সিস্টার অ্যাঞ্জেলিকার ওপর প্রচণ্ড রেগে যায়, কারণ এটা কার্লিটার জন্য মোটেও ভালো ছিল না। কিন্তু এখানে অ্যাঞ্জেলিকা হঠাৎ মার্গারেটকে ধরে কিস করে, যেটা খুবই অদ্ভুত ব্যাপার ছিল। যেখানে তার থেকেও বেশি অদ্ভুত ব্যাপার হলো, বিষয়টা দেখে সেখানে কেউ কোনো রিয়্যাক্ট করে না, যেন কিছুই ঘটেনি। এখন ঘটনাটির পর যখন মার্গারেট কার্লিটাকে নিয়ে বাকি বাচ্চাদের সঙ্গে খেলা করছিল, ঠিক তখনই তারা সিস্টার অ্যাঞ্জেলিকাকে অরফানেজের ব্যালকনিতে চলে আসতে দেখে, যে নিজের উপরে পেট্রোল ছড়িয়ে নিয়েছিল, সঙ্গে তার গলায় দড়িও বাঁধা ছিল। এরপর সিস্টার অ্যাঞ্জেলিকা কার্লিটা ও মার্গারেটের দিকে তাকিয়ে বলে, এটা তোমার জন্য, যেটা বলার সঙ্গে সঙ্গে সে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে নেয়, যার ফলে পুরো অরফানেজের মধ্যে ছুটোছুটি বেঁধে যায়। যেখানে আমরা কার্লিটা ও মার্গারেটকে দেখতে পাই, যারা বিষয়টা দেখে পুরো শকড হয়ে গিয়েছিল। এখন এই সমস্ত ঘটনা ঘটতে দেখে মার্গারেট ফাদার ব্রেনানের কাছে যাওয়ার ডিসিশন করে, যার জন্য সে ফাদারের দেওয়া অ্যাড্রেসে পৌঁছে যায়। যেখানে ফাদার ব্রেনান তাকে জানায় কার্লিটা আসলে অ্যান্টিক্রাইস্ট, যেখানে অরফানেজ ও চার্চ মিলে বহু বছর ধরে অ্যান্টিক্রাইস্টকে জন্ম দেওয়ার চেষ্টা করছে, যেটাতে এখন তারা সফল হয়েছে। এটা হিউম্যানিটির জন্য মোটেও ভালো কথা নয়। তাই ফাদার মার্গারেটকে ফাদার হ্যারিসের দেওয়া স্কিয়ানার ফটো দেখায় এবং তাকে অরফানেজ থেকে কার্লিটার ফাইলসগুলো সবার থেকে লুকিয়ে তার কাছে নিয়ে আসতে বলে, যাতে করে সে অরফানেজ ও চার্চের আসল রূপটা সবার সামনে নিয়ে আসতে পারে। কিন্তু মার্গারেট এখানে ফাদারের কথাগুলোকে বিশ্বাস করে না এবং ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে লাগে। তাই ফাদার তাকে আবারও বোঝানোর চেষ্টা করলে সে তার কোনো কথাই শোনে না এবং সেখান থেকে চলে যায়। এখন পরের দিন সকালে অরফানেজের কিছু বাচ্চাদেরকে একটা আর্ট মিউজিয়ামে নিয়ে যাওয়া হচ্ছিল, যেখানে পথে যেতে যেতে আমরা মার্গারেটকে বাসের মধ্যে ফাদার গ্যাব্রিয়েলের সঙ্গে কথা বলতে দেখি, যেখানে সে তাকে জিজ্ঞাসা করে যে কার্লিটার জন্ম কোথায় হয়েছিল বা তার বিষয়ে সে কোনো ইনফরমেশন জানে কি না। কিন্তু যেহেতু সিস্টার সিলভিয়া তাদের উপর নজর রেখে দিয়েছিল, তাই ফাদার গ্যাব্রিয়েল তাকে কিছুই বলে না, সেই যে সে তেমন কিছু জানে না। এরপর আর্ট মিউজিয়ামের মধ্যে মার্গারেট কার্লিটার সঙ্গে কথা বলার চেষ্টা করে এবং তার পাস্টের বিষয়ে তাকে জিজ্ঞাসা করে,
যেটা শুনে কার্লিটা তার কোনো কথারই উত্তর দেয় না এবং সেখান থেকে উঠে চলে যায়। তাই মার্গারেট যখন তার কাছে গিয়ে বিষয়টার জন্য ক্ষমা চাইতে যায়, ঠিক তখনই সে কার্লিটার পাশে সিস্টার অ্যাঞ্জেলার স্পিরিটকে বসে থাকতে দেখে, যেটা দেখে সে পুরো অবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সিস্টার সিলভিয়া সেখানে চলে আসে, যে তাদেরকে দ্রুত বাসে গিয়ে উঠে পড়তে বলে, কারণ আর্ট মিউজিয়ামের বাইরে প্রোটেস্টাররা দাঙ্গা বাঁধিয়ে দিয়েছিল। তাই তারা সবাই মিলে যখন বাসে উঠছিল, ঠিক তখনই লোকজনের ভিড়ের মধ্যে আমরা একটা ডিমনিক হাতকে মার্গারেটের শরীরে বিভিন্ন জায়গায় স্পর্শ করতে দেখি, যেটাতে মার্গারেট নিজেকে প্রোটেক্ট করার জন্য চিৎকার করতে লাগে। কিন্তু রিয়েল লাইফে সেখানে আসলে কিছুই ছিল না। এখন সমস্ত ঘটনাটা সিস্টার সিলভিয়া দেখে ফেলে। তাই অরফানেজে ফিরে গিয়ে সিস্টার সিলভিয়া বাকি সিস্টারদের সঙ্গে মিলে মার্গারেটকে কার্লিটার থেকে দূরে থাকতে বলে এবং তাকে অরফানেজ থেকে চলে যেতে বলে, কারণ তাদের ধারণা অনুযায়ী সে মেন্টালি আনফিট, যার জন্য সে নান হতে পারবে না। যেটা শুনে মার্গারেট প্রচণ্ড রেগে যায় এবং সিস্টার সিলভিয়াকেই কথা শুনিয়ে দেয়, সেইং যে তারা কার্লিটার সঙ্গে যেটা করছে সেটা ভুল করছে, আর এটা বলেই সে সেখান থেকে উঠে চলে যায়। এরপর আমরা মার্গারেটকে গাড়িতে করে কোথাও যেতে দেখি, যার দরুন পথে সে পাওলোকে দেখতে পায়। তাই সঙ্গে সঙ্গে সে গাড়ি থেকে নেমে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, যেটাতে পাওলো তাকে দেখে ভয় পেতে লাগে এবং তার থেকে দূরে চলে যেতে শুরু করে। তাই মার্গারেট তাকে রিকোয়েস্ট করে যাতে সে তাকে বলে যে সেই দিন রাতে কি হয়েছিল, যেটার উত্তরে পাওলো তাকে একটাই কথা বলে যে লুক ফর দ্য মার্ক, যেটা বলার সঙ্গে সঙ্গে একটা মিনি ট্রাক এসে পাওলোকে ধাক্কা মেরে একটা দেওয়ালের সঙ্গে সাঁটিয়ে দেয়। ঘটনাটির পর মার্গারেট পুরো প্যানিক হয়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেটার উল্টোটাই ঘটে, যার দরুন পাওলোর শরীর দুটুকরো হয়ে গিয়ে সে সেখানেই মারা যায়। নেক্সট সিনে আমরা মার্গারেটকে চার্চের মধ্যে নিজের পাপের জন্য ক্ষমা চাইতে দেখি, যেখানে চার্চে থাকা ক্যান্ডেলের মাঝে মার্গারেটকে এমন দেখতে লাগছিল যেন সে টেবিলের হাতে বন্দি আছে। নেক্সট সিনে আমরা লাস্টকে নান হওয়ার জন্য শপথ নিতে দেখি, যেখানে এই সেরিমনির দরুন সবাই যখন চার্চে ছিল, তখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে মার্গারেট সিস্টার সিলভিয়ার অফিসে গিয়ে স্কেয়ানার ফাইলটাকে খুঁজতে শুরু করে, যার দরুন সে একটা সিক্রেট রুমকে ডিসকভার করে, যেখানে সে স্কেয়ানার ফাইলটাকে পেয়ে তো যায়, কিন্তু এখানে অবাক করা বিষয়টি হলো সেখানে স্কেয়ানা নামের একটা নয়, টোটাল 14 ফোল্ডার ছিল, যার মধ্যে 14 নম্বর বাচ্চাটি আর কেউ নয়, কার্লিটা ছিল যে বেঁচে আছে। এছাড়া সমস্ত বাচ্চাদের শরীরে 666 মার্ক ছিল, যেটা ডেভিলের সাইন। এছাড়া সব বাচ্চাগুলো 6 জুন সকাল 6টায় জন্ম নিয়েছিল, যেখানে কার্লিটা ছাড়া বাকি সব বাচ্চাগুলো ডিফর্ম জন্ম নেওয়ার কারণে মারা গেছে। মার্গারেট জানতে পারে কার্লিটা বা 14 নম্বর স্কেয়ানা জন্ম 6 জুন 1959-এ হয়েছিল, যার দরুন তার বয়স এখন 12 বছর। কিন্তু কার্লিটা তার বয়সের তুলনায় বেশি বড় ও স্ট্রং দেখতে লাগে, কারণ সে ডেভিলের সন্তান ছিল, যার মানে হলো তাদেরকে নর্মালভাবে জন্ম দেওয়া হয়নি, আর এর জন্যই তাকে সবার থেকে আলাদা রাখা হয়। এখন সব কিছু জানার পর মার্গারেট সেই ফাইল ও কার্লিটাকে নিয়ে অরফানেজ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে সিস্টার সিলভিয়া দেখে ফেলে। তাই মার্গারেট কার্লিটাকে নিয়ে একটা রুমে গিয়ে লুকিয়ে পড়ে, যেখানে সিলভিয়া ও বাকি নার্সরা মিলে সেখানে চলে আসে এবং মার্গারেটকে ধরে ফেলে। যেখানে এইসবের দরুন মার্গারেট কার্লিটার মুখের ভিতরে 666-এর মার্ক দেখতে পায়, যেটা দেখে সে পুরো শকড হয়ে যায়। ঘটনাটির পর মার্গারেটকে একটা রুমের মধ্যে আটকে রাখা হয়, যেখানে রাতে সে রুমটির মধ্যে একটা মেয়ের স্পিরিটকে দেখতে পায়, যার শরীর পুরো পুড়ে গিয়েছিল, যে তাকে হর্ন করতে লাগে। ফলে মার্গারেট ভয়ে চিৎকার করে ওঠে। ঠিক তখনই রুমটির মধ্যে ফাদার গ্যাব্রিয়েল চলে আসে, যে তাকে রুমটি থেকে বার করে সোজা ফাদার ব্রেনানের কাছে নিয়ে যায়। যেখানে আমরা জানতে পারি যে এর আগে ফাদার ব্রেনান ফাদার গ্যাব্রিয়েলের সঙ্গে অনেকবার কথা বলেছে, কিন্তু তার ফাদার ব্রেনানের কথাগুলো বিশ্বাস হয়নি। কিন্তু এখনকার পরিস্থিতি দেখে সে ফাদারের কথাগুলোকে বিশ্বাস করতে বাধ্য হয়েছে। এরপর তারা তিনজন মিলে সমস্ত ফাইলগুলোকে চেক করতে শুরু করে, যার দরুন ফাদার ব্রেনানের বলা 666-এর কথাটা মার্গারেটের একটু অদ্ভুত লাগে, কারণ কার্লিটার শরীরে নয়, তার মুখের ভিতরে 666-এর মার্ক ছিল। যেটা শুনে ফাদার ব্রেনানও শকড হয়ে যায় এবং ভাবতে লাগে যে এটা কিভাবে সম্ভব, কারণ ফটোতে যে বাচ্চাটা আছে তার মাথার উপর এই 666-এর মার্ক আছে, যার মানে হলো ফাদার হ্যারিসের দেওয়া ফটোতে যে বাচ্চাটা আছে সেটা অন্য কেউ। যেটাতে ক্লিয়ার হয়ে যায় যে
কাল্টের মেম্বাররা চালাকি করে সবাইকে বোকা বানিয়ে দিয়েছে। তাই মার্গারেট যখন পুনরায় ফাইলগুলো চেক করে তখন সে লক্ষ্য করে স্কিয়ানা 5 নামে ফোল্ডারটির মধ্যে ফটো মিসিং ছিল এবং ফাদার হ্যারিসের দেওয়া ফটোটা সেই ফাইলে একদম সঠিকভাবে ফিট হচ্ছিল, যার মানে হলো কালিটা ছাড়াও স্কিয়ানা 5ও এখনও বেঁচে আছে, যে 1950-তে জন্মগ্রহণ করেছিল, যার দরুন তার বয়স এখন 21 বছরের কাছাকাছি হয়ে গেছে। এখন বিষয়টা বুঝতে পারার পর মার্গারেটের একটা ভিশন আসে, যার দরুন তার সেই দিন রাতে ক্লাবে তার সঙ্গে কি ঘটেছিল সব কিছুই মনে পড়ে যায়। আসলে সেই দিন রাতে ক্লাবের মধ্যে মার্গারেটের ফালোর সঙ্গে দেখা হওয়া, ড্রিঙ্ক করা সব কিছু আগে থেকে প্ল্যান করা ছিল, যার দরুন অরফানেজের সিস্টাররা মিলে তার সঙ্গে সেই রিচুয়ালটা করেছিল যেটা মুভিটির শুরুতে আমরা একটা মেয়ের সঙ্গে ঘটতে দেখেছিলাম, যেখানে সম্ভবত মেয়েটি আর কেউ নয়, মার্গারেটেরই মা ছিল। এখানে মার্গারেট তার ভিশনের মধ্যে দেখতে পায় যে রিচুয়ালের দরুন একটা ডিমনিক এন্টিটি তার সঙ্গে ফিজিক্যাল হয়েছে, যেটার পর তার ফালোর কথা মনে পড়ে যায় যে লুক ফর দ্য মার্ক। তাই মার্গারেট যখন তার মাথায় চেক করে সে জানতে পারে তার মাথায় সেই 666-এর মার্ক আছে, যার মানে হলো সেই স্কিয়ানা নাম্বার 5টা আর কেউ নয়, মার্গারেট নিজেই। আসলে অরফানেজের সেই কাল্ট মেম্বাররা তাকে এত বছর ধরে দূরে রেখেছে যাতে সঠিক সময় আসলে তার উপর রিচুয়াল করা সম্ভব হয়, কিন্তু এখনও তাদের কাছে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার ছিল না যে তারা তার সঙ্গে আসলে কি করেছে। এছাড়া অ্যান্টিক্রাইস্ট যদি সে নয় তাহলে অ্যান্টিক্রাইস্টটা আসলে কে? এখন মার্গারেট বুঝে যায় যে তার সঙ্গে খারাপ কিছু ঘটেছে, তাই সে ফাদার ব্রেনান ও বাকিদেরকে নিয়ে অ্যাবর্শন করানোর জন্য হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু পথে অরফানেজের মেম্বাররা তার গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, যার দরুন সবাই মারা যায়। কিন্তু অবাক করা বিষয় হলো মার্গারেটের এখানে কিছুই হয় না। সে গাড়ি থেকে বার হয়ে অদ্ভুত আচরণ করতে লাগে, যার দরুন মার্গারেট যে এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ নর্মাল ছিল তার পেট হঠাৎ করে ফুলে উঠতে লাগে, যার মানে হলো তার পেটে থাকা বাচ্চাটি কিছু ঘন্টার মধ্যেই বড় হতে শুরু করেছে। এছাড়া আজকেই 6 জুন ছিল, যেখানে ভোর 6টা বাজতে আর মাত্র কিছু ঘন্টাই বাকি আছে। এই পয়েন্টে আমরা কিছু কালো ড্রেস পরা ব্যক্তিদেরকে মার্গারেটের সামনে আসতে দেখি, যারা তাকে অরফানেজে ফিরিয়ে নিয়ে যায়। এরপর আমরা জানতে পারি যে এই সমস্ত ঘটনার পিছনে ফাদার কার্ডিনাল লরেন্স, সিস্টার সিলভিয়া ও সিস্টার লাজো মিলেছিল। ইনফ্যাক্ট পুরো অরফানেজের সমস্ত মেম্বাররাই এই কাজে যুক্ত ছিল। এরপর ফাদার লরেন্স মার্গারেটকে আসল কথাটা রিভিল করে, যেটা হলো মার্গারেট আসলে অ্যান্টিক্রাইস্ট নয়, কারণ অ্যান্টিক্রাইস্ট একজন মেলই হতে পারে যে ডেভিলের পাওয়ারটাকে কন্ট্রোল করতে পারবে। তাই তারা একটা ডিমনিক এন্টিটিকে রিচুয়ালের দ্বারা আহ্বান করে তাকে কন্ট্রোল করে নেয়, যে তার নিজের সন্তানের সঙ্গেই ইন্টিমেট হয়ে অ্যান্টিক্রাইস্টকে জন্ম দিতে পারবে। যার মানে হলো এই পর্যন্ত যতগুলো বাচ্চা জন্ম হয়েছিল তারা আসলে এই ডিমনিক এন্টিটিরই সন্তান ছিল। আসলে তারা প্রথমে নর্মাল মেয়েদের সঙ্গে সেই ডিমনিক এন্টিটির ইন্টিমেসি করিয়ে তাদেরকে প্রেগনেন্ট করে, যার দরুন 14টা মেয়ের মধ্যে মাত্র 2জনই সুস্থ জন্ম নেয়, যেটা আর কেউ নয়, মার্গারেট আর কার্লিটা ছিল। এখানে তাদের প্ল্যান অনুযায়ী যদি মার্গারেট এই প্রসেসে ফেল হয়ে যায় তাহলে তারা সঠিক সময়ে আসলে কার্লিটার সঙ্গে পুনরায় এই রিচুয়াল করবে যাতে অ্যান্টিক্রাইস্টের জন্ম হয়। এছাড়া অরফানেজের সেই কাল্ট মেম্বারদের ধারণা অনুযায়ী মানুষেরা জিজাস ক্রাইস্টকে ভুলতে শুরু করেছে, যার দরুন তারা অ্যান্টিক্রাইস্টের জন্ম দিয়ে তার দ্বারা মানুষকে ভয় দেখিয়ে পুনরায় চার্চের প্রতি মানুষের বিশ্বাস ফিরিয়ে আনবে। কিন্তু এটা তো শুধুমাত্র তারা মানুষকে বোঝানোর জন্য বলতো, আসলে তারা ডেভিলের ওয়ার্শিপার ছিল। এরপর মার্গারেটের অপারেশন করা হয়, যার দরুন তার 2টো সন্তানের জন্ম হয়, যার মধ্যে একটা ছেলে ও একটা মেয়ে ছিল। যেখানে ছেলেটিরও শরীরে সেই 666-এর মার্ক ছিল, যার মানে হলো এই বাচ্চাটাই অ্যান্টিক্রাইস্ট হিসাবে জন্ম নিয়েছে। এখন বিষয়টা জানতে পেরে সেই কাল্টের মেম্বারগুলো সবাই খুব খুশি হয়, যেখানে মার্গারেট বুঝে গিয়েছিল যে এই বাচ্চাটি হিউম্যানিটির জন্য অভিশাপ। তাই সে বাচ্চাটাকে কোলে নেওয়ার বাহানায় প্রথমে বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে নেয়, তারপর সে সেখানে থাকা সার্জিক্যাল নাইফ দিয়ে প্রথমে ফাদার লরেন্সকে মেরে ফেলে, দেন সেই বাচ্চাটিকেও মেরে ফেলতে যাবে। তার আগেই সিস্টার সিলভিয়া তার থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নেয় এবং লাস্ট যে তার রুমমেট ছিল সে মার্গারেটকে একটা নাইফ দিয়ে স্ট্যাব করে দেয়। এরপর সিস্টার সিলভিয়া বাকিদেরকে এই জায়গাটাতে আগুন লাগিয়ে দিতে বলে, যাতে মার্গারেটের সঙ্গে সঙ্গে সব কিছুই এখানে নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু সঠিক সময়ে সেখানে কার্লিটা চলে আসে
যে মার্গারেটও সেই বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। নেক্সট সিনে আমরা সিস্টার সিলভিয়া ও লাসকে একটা হসপিটালের মধ্যে দেখি, যেখানে তারা অন্য একটা বাচ্চার সঙ্গে এই অ্যান্টিক্রাইস্ট বাচ্চাটাকে রিপ্লেস করে দেয়, যাতে সে বড় হয়ে হিউম্যানিটিকে শেষ করে দিতে পারে। ঘটনাটির পর কিছু বছর পেরিয়ে যায়, যেখানে আমরা মার্গারেট, কার্লেটা ও সেই বাচ্চা মেয়েটাকে দেখতে পাই যে এখন একটু বড় হয়ে গিয়েছিল। তারা তিনজন একটা সুনসান এরিয়াতে বসবাস করছিল, যেখানে হঠাৎ ফাদার ব্রেনান চলে আসে, যার মানে হলো সেই দিন অ্যাক্সিডেন্টের দরুন ফাদারও বেঁচে গেছিল। এখন ফাদার মার্গারেটকে বলে তারা জানে যে তুমি, কার্লেটা ও সেই বাচ্চাটা এখনও বেঁচে আছো, যেখানে তোমরা তাদের পথের কাঁটা হয়ে যেতে পারো, তাই যখন তখন তারা তোমাদেরকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারে। কিন্তু মার্গারেট তার দিকে গান পয়েন্ট করে তাকে এখান থেকে চলে যেতে বলে, কারণ তারা সেখানে একাই থাকতে চাইছিল। যেটা শুনে ফাদার সেখান থেকে চলে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে বলে, তোমার ছেলে এখনও বেঁচে আছে, যার নাম রাখা হয়েছে ডেমিয়ান। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল দ্য ফার্স্ট ওমেন মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। এছাড়া কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাতে ভুলবেন না। সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আসবো আবারও এমন কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, কিপ ওয়াচিং।